যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাম্পের মাথার মূল্য ১২৩ কোটি টাকা, হত্যা করলে পুরস্কারের ঘোষণা। কানাডার দাবানলে যুক্তরাষ্ট্রের আকাশে ধোঁয়া, বিশ্বকাপ ফাইনাল নিয়েও শঙ্কা। স্বাগত জানাচ্ছি আসো হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরান সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হত্যা করলে দেওয়া হবে $1 কোটি পুরস্কার। এই ঘোষণার পর ওয়াশিংটন তেহরান সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় ইরানপন্থী প্রক্সি গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC কমান্ডার কাসেম সোলেমানি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে মিলিশিয়া গোষ্ঠীটি। জনসমাগমে মিলিশিয়ার এক শীর্ষ নেতা ঘোষণা দেন, যে কেউ ট্রাম্পকে হত্যা করবে সে পাবে এই বিপুল অর্থ পুরস্কার। সোলেমানি হত্যার পর থেকে কঠোরপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচলিত এই প্রতিশোধমূলক স্লোগানই আবার সামনে এলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মিলিশিয়ার সরাসরি এমন হামলা চালানোর সক্ষমতা আছে কিনা তা স্পষ্ট নয়। তবে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্বার্থে এসব গোষ্ঠীর হামলার দীর্ঘ ইতিহাস থাকায় একজন দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের উপর সরাসরি হামলা হলে তা হবে নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি। এর আগে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ইরান তাকে হত্যায় সফল হলে তার বিরুদ্ধে ব্যাপক সামরিক প্রতিশোধের নির্দেশ আগে থেকেই দেওয়া আছে। এমন হামলা হলে ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছিলেন তিনি। মার্কিন কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলে আসছেন, সোলেমানি হত্যার সিদ্ধান্তে ভূমিকা রাখায় ট্রাম্প ও তার সাবেক প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইরান সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো থেকে হুমকি এখনও বাস্তব। আদালতের নথি ও গোয়েন্দা প্রতিবেদনে অতীতে দাবি করা হয়েছে, ইরান সংশ্লিষ্ট ব্যক্তিরা মার্কিন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর হামলা জন্য এজেন্ট নিয়োগের চেষ্টা করছিল। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম, যিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত এক দশকে তিনিই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার লেবার পার্টির এমপিদের সমর্থন নিয়ে দলের নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহাম। তবে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন আগামী সোমবার। সেদিন প্রথমে স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। 2 বছর আগে সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও একের পর এক নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে দ্রুতই জনসমর্থন হারাতে থাকেন স্টারমার। মে মাসে স্থানীয় নির্বাচনে ডানপন্থী দল রিফর্ম ইউকের বড় জয়ের পর লেবার এমপিদের অনেকেই পরবর্তী সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির শঙ্কায় পড়েন, যা স্টারমারের বিদায়ের পথ খুলে দেয়। দীর্ঘদিন ধরে লেবার নেতৃত্বের স্বপ্ন দেখতেন বার্নহাম। 1 মাস আগে উপনির্বাচনে জিতে সংসদে ফেরেন তিনি, কিন্তু রিফর্ম প্রার্থীকে হারিয়ে সেই জয় এমপিদের কাছে তাকে যোগ্য প্রমাণ করে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সহ দলের অধিকাংশ এমপি নিজেদের নেতৃত্বের আশঙ্কা সরিয়ে রেখে বার্নহামের পক্ষে দাঁড়ানোয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নেতা নির্বাচিত হন।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং হাউস অব কমন্সে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাই এই দায়িত্ব পান। ফলে নতুন নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী বদল সম্ভব, যা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই ঘন ঘন ঘটছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। কানাডা জুড়ে শত শত দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে উত্তর পূর্ব কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক শহরের আকাশ। এই দাবানলের প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। আঁচ লেগেছে ফুটবল বিশ্বকাপ ফাইনালেও। বিস্তারিত প্রতিবেদনে। কানাডায় বর্তমানে প্রায় 888টি দাবানল সক্রিয়, যার প্রায় 200টি অন্টারিও প্রদেশে। উত্তরাঞ্চলীয় নামায় গুসি সাগাগান আদিবাসী গোষ্ঠীর এলাকায় কার্যত ধ্বংস হয়ে গেছে। 6টি জনগোষ্ঠী রয়েছে সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায়। বিশেষজ্ঞদের মতে তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে এবার দাবানল দ্রুত ছড়িয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ধোঁয়া টরন্টো, নিউ ইয়র্ক হয়ে বোস্টন পর্যন্ত পৌঁছেছে। শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল ডেট্রয়েট, শিকাগো, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক। স্বাস্থ্য বিশ্লেষকরা জানান, দাবানলে ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র বিষাক্ত কণা ফুসফুসের গভীরে পৌঁছে প্রদাহ সৃষ্টি করে, বিশেষত শিশু ও দীর্ঘস্থায়ী রোগীদের জন্য, যা বেশি ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বন ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। জবাবে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফুড বলেন, অভিযোগ না করে সহায়তা পাঠানো উচিত, কারণ কানাডা অতীতে যুক্তরাষ্ট্রকে দাবানল হারিকেন মোকাবেলায় সহায়তা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কানাডাকে দোষারোপ করাটা প্রকৃত চিত্র তুলে ধরা না, কারণ আবহাওয়া কোনো সীমান্ত মানে না এবং কানাডার দুর্গম বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন। রোববার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালেও এই ধোঁয়ার প্রভাব পড়তে পারে বলে শঙ্কা ছিল। তবে বৃষ্টি ও বাতাসের তীব্র পরিবর্তনে স্পেন আর্জেন্টিনার ফাইনালের আগে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়েছে সাইক্লোস্পোরা নামে এক পরজীবী, যা মানুষের শরীরে তীব্র পানিবাহিত ডায়রিয়া সৃষ্টি করে। 34টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই সংক্রমণে একটি সম্ভাব্য উৎস হিসেবে শনাক্ত হয়েছে টাকো বেল রেস্তোরাঁয় ব্যবহৃত কুচি করা লেটুস। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত 16 জুলাই জানায়, মিশিগান, ওহাইও, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া ও কেন্টাকি অঙ্গরাজ্যের টাকো বেল রেস্তোরাঁয় সরবরাহ করা মেক্সিকো থেকে আমদানি করা কুচি লেটুসের সঙ্গে এই প্রাদুর্ভাবের যোগসূত্র পাওয়া গেছে। তবে এফডিএ ও সিডিসি স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্য শুধু ওই 5 অঙ্গরাজ্যের প্রাদুর্ভাবের ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের অন্যান্য এলাকায় সংক্রমণের উৎস এখনও তদন্তাধীন। লেটুস সরবরাহকারী প্রতিষ্ঠান টেইলর ফ্রেশ ফুড জানিয়েছে, তারা মধ্য মেক্সিকো থেকে আসা তাদের সব আইসবার্গ লেটুস যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নিচ্ছে। টাকো বেলও জানিয়েছে, অভিযুক্ত লেটুস তাদের রেস্তোরাঁ থেকে সরানো হয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত 6,700-র বেশি সাইক্লোস্পোরা সংক্রমণের ঘটনা রিপোর্ট হয়েছে, যেখানে গত পুরো 2025 সালে ছিল মাত্র 2,700। বিশেষজ্ঞরা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোনাল্ড শেফনার বলেন, বাজারে থাকা প্রায় সব তাজা ফল ও সবজি এই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়, তাই তাজা খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে অতীতে সালাদ পাতা, ধনেপাতা, তুলসী পাতা, রামবেরি, পেঁয়াজ পাতা ও মটরশুঁটির সঙ্গে সাইক্লোস্পোরা সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার অন্তত 158 ডিগ্রি ফারেনহাইট তাপে রান্না করলে এই পরজীবী ধ্বংস হয়, আর কাঁচা সবজি ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। লক্ষ্য দেখা দিতে সময় লাগতে পারে 14 দিন পর্যন্ত, ফলে রোগ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে জানান বিশেষজ্ঞরা। শরীরে দীর্ঘস্থায়ী পানিবাহিত ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। 45 বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার ঘাতক। ফাঁস হলো রুদ্ধশ্বাস অভিযানের নেপথ্য কাহিনী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে।
স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। রাজধানীর শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিচ্ছে সরকার। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে যানবাহনে হর্ন বাজানো বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে ঢাকার সড়কগুলোকে হর্ন মুক্ত করতে ট্রাফিক ক্যামেরার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে মেগাসিটির যানজট ও দূষণ কমাতে অন্তত 50টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া বায়ু দূষণকারী ও ফিটনেসবিহীন বাস, ট্রাক সড়ক থেকে দ্রুত অপসারণে তাগিদ দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় ইটভাটার বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব প্রযুক্তির ওপর জোর দেন সরকার প্রধান। বৈঠকে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, 2 সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতি ও বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের প্রতিধ্বনি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কার্যকর রাষ্ট্রনায়কত্বের মূল ভিত্তি হল ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক সংগঠন আপন আয়োজিত মহাত্মা ভেগাই হালদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনার পতনের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান ঘোষণার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে দূরদর্শী রূপরেখা দিয়েছিলেন, আজ বিশ্ব নেতারাও সেই একই ভাষায় নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করছেন। মন্ত্রী উল্লেখ করেন, ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেছেন আই হ্যাভ এ প্ল্যান বলে। এর মাধ্যমে প্রমাণিত হয় পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিলেন তা আজ বিশ্ব মঞ্চেও সমাদৃত। আর এই আস্থার কারণে দেশের মানুষ তাকে ও তার দলকে বিপুল সমর্থন দিয়েছে। বক্তব্যে দেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের এই পরিকল্পনার মূল ভিত্তি হল ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা। বাংলাদেশে কোনো ধরনের বিভাজনের রাজনীতি কিংবা একক আধিপত্যবাদের স্থান হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলেও স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী সাবেক মেজর মোজাফফর হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছদ্মবেশে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি তাঁর। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার 15 জুলাই গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মূলত তার মেয়ের কর্মস্থলের সূত্র ধরে এবং নাকের নিচে থাকা একটি পুরনো জন্মদাগ শনাক্তকরণের মূল ভিত্তি হিসেবে কাজ করে। গোয়েন্দা সূত্র জানায়, মোজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। এই তথ্যের ভিত্তিতে কয়েক মাস ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করে বনানী ডিওএইচএস এর একটি বাড়ি শনাক্ত করেন গোয়েন্দারা। বুধবার রাতে ডিবির একটি দল সাধারণ পোশাকে ওই বাসায় গিয়ে নিজেদের মেয়ের অফিসের কর্মী পরিচয় দেয়। এতে ভেতর থেকে সন্দেহ নিয়ে এগিয়ে আসেন এক বৃদ্ধ ব্যক্তি, যার নাকের নিচে চেনা জন্মদাগ দেখতে পান কর্মকর্তারা। পরিচয় জানতে চাইলে তিনি নিজেই বলেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। আর তখনই তাকে হাতকড়া পরানো হয়। মামলার নথি অনুযায়ী 1981 সালে 30 মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর মোজাফফর। ক্যাপ্টেন মোসলে উদ্দিনের সঙ্গে তিনি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন এবং তাকে শনাক্ত করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। পরদিন সরকারি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এবং বিদ্রোহের অন্যতম নেতা মেজর জেনারেল আবুল মঞ্জুর নিহত হলে পালিয়ে যান মোজাফফর ও তার সহযোগী মেজর এস.এম. খালেদ। পরে সামরিক আদালতে 13 জন সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও মোজাফফর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ভারতে অবস্থানকালে নিজের পরিচয় সম্পূর্ণ মুছে ফেলে ছদ্মনামে থাকতেন তিনি। জাল নথি ব্যবহার করে একাধিক দেশও ভ্রমণ করেছেন বলে জানা গেছে, যে কারণে দীর্ঘদিন তার প্রকৃত হদিস মেলেনি। জীবনের শেষ ভাগে গোপনে দেশে ফিরে রাজধানীর সুরক্ষিত এলাকা বনানী DOHS এ বসবাস শুরু করেন মোজাফফর। নিজেকে রাজনীতি বিমুখ সাধারণ প্রবীণ নাগরিক হিসেবে উপস্থাপন করায় প্রতিবেশীদের সন্দেহেরও কারণ ছিল না। ডিএমপি-ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেন কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এটিভি USA ন্যাশনাল ডেস্ক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে 3টি প্রতিষ্ঠানের 3 ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড, ইস্ট রিভাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড এবং আরবেটিং ফুড কোম্পানি লিমিটেডের আরবেটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাব পরীক্ষায় এই 3টি খাদ্যপণ্যের জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ ও মারাত্মক ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। সংস্থাটি সাধারণ ভোক্তাদের এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার পরামর্শ দিয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন নজরদারি ও ল্যাব পরীক্ষা নিয়মিত চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সরকারি এই সংস্থাটি। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, ESPN এর প্রতিবেদন। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। চলতি বিশ্বকাপের সফল আয়োজনে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভবিষ্যতেও একই বিশ্বকাপ আয়োজন করুক তার দেশ। এবার সহ আয়োজক হিসেবে রাখতে চান না কানাডা ও মেক্সিকোকে। বিস্তারিত প্রতিবেদনে। স্পেন আর্জেন্টিনা ফাইনালের আগে শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক বিশ্বকাপ সম্বর্ধনায় ফিফাকে যুক্তরাষ্ট্রকে আবার আয়োজক নির্বাচনের আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, এবার কানাডা ও মেক্সিকোকে বাদ দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরের আসরে ফিফার অন্য কাউকে বেছে নেওয়া উচিত। এতে অনেকের মধ্যে থাকা ক্ষোভ ও উত্তেজনা কিছুটা কমবে। পুরুষদের পরবর্তী উন্মুক্ত বিশ্বকাপ 2038 সালের। ফিফা ইতিমধ্যে 2030 বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে দিয়েছে। শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। 2034 সালের আয়োজক নির্বাচিত হয়েছে সৌদি আরব। ট্রাম্প আরও জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন, যাতে 2 ম্যাচের মাঝে খেলোয়াড়দের ছোট্ট একটা ফ্লাইটে যাতায়াত করতে হবে বলে রসিকতা করেন তিনি। বিশ্বকাপ নিয়ে আগেও নানাভাবে আলোচনায় এসেছেন ট্রাম্প। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড পোলারিন বালাগুনকে দেওয়া লাল কার্ড পুনর্বিবেচনার জন্য ইনফান্তিনোকে সরাসরি ফোন করার কথাও স্বীকার করেন তিনি। সাধারণত লাল কার্ডে এক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হলেও ফিফা তা স্থগিত করে, ফলে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন বালুগুন, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। সংবর্ধনায় সেই সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোর প্রশংসা করেন ট্রাম্প। ফিফা প্রধানকে পাশে রেখে তিনি বলেন, এটি আরেকটি দুর্দান্ত সিদ্ধান্ত ছিল, যদিও এর জন্য তিনি কখনো কৃতিত্ব পাবেন না। এটিভি USA পোস্ট ডেস্ক। বয়স 39 ছুঁয়েও মাঠ কাঁপাচ্ছেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে ক্রীড়া বিশ্লেষণী সংবাদ মাধ্যম ESPN প্রকাশ করেছে এক চমকপ্রদ প্রতিবেদন, যেখানে মেসিকে বলা হয়েছে ইতিহাসের সেরা পুরুষ ক্রীড়াবিদ। বিস্তারিত প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ শুরুর আগে অনেকেই সংশয়ে ছিলেন মেসিকে নিয়ে। 4 বছর মেজর লিগ সকারে খেললেও প্রতিযোগিতার মান কম থাকা সত্ত্বেও তার পারফরম্যান্স তেমন উজ্জ্বল ছিল না। আর 2024 কোপা আমেরিকা ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
তবে বিশ্বকাপ শুরুর পর থেকেই নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ফাইনালের আগে এখন পর্যন্ত ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে আছেন লিওনেল মেসি। সঙ্গে সবচেয়ে বেশি ৩৪টি শট নেওয়ার রেকর্ডও তার। বল নিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাওয়ার পরিসংখ্যানেও শীর্ষে মেসি। ফাইনালের আগে তার ৬৮টি প্রগ্রেসিভ পাস, যা টুর্নামেন্টে দ্বিতীয় সেরার চেয়ে ২০টি বেশি। বিশ্লেষণী প্রতিষ্ঠান ফুতির পসেশন ভ্যালু মডেলে মেসির রেটিং 99%, যেখানে সেমিফাইনালিস্ট দলগুলোর মধ্যে দ্বিতীয় সেরা এমবাপ্পের রেটিং 83। প্রতিবেদনে বিশ্লেষক মাইকেল কেইলির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মেসি তার প্রজন্মের সেরা খেলোয়াড় ছিলেন না, বরং তিনি ছিলেন একসঙ্গে ৩ জন সেরা খেলোয়াড়ের সমান, গোলদাতা, সুযোগ সৃষ্টিকারী ও বল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্ধারণে ২টি মানদণ্ড ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে। নিজ খেলায় দ্বিতীয় সেরার তুলনায় কতটা এগিয়ে আর কতজন মানুষ সেই খেলাটি খেলেন, এই বিচারে টম ব্রেডি, মাইকেল জর্ডান কিংবা ওয়েসেন গ্রেটজির চেয়েও মেসিকে এগিয়ে রাখা হয়েছে, কারণ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক খেলা। তুলনা টানা হয়েছে স্প্রিন্টার হুসাইন বোল্টের সঙ্গেও, যিনি টানা ৩ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারের সোনা জেতা একমাত্র ক্রীড়াবিদ। তবে ২১ বছর বয়সে প্রথম ব্যালন ডি'র জেতা মেসি এখনও ৩৯ বছর বয়সে শীর্ষে থাকায় তার আধিপত্যের সময়কাল বোল্টের চেয়ে পুরো ১ দশক বেশি বলে যুক্তি দেখানো হয়েছে প্রতিবেদনে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীকে নিয়ে নতুন সিনেমা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। সামাজিক মাধ্যমে খবর ছড়ায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক তানিম নূর। তবে খোঁজ নিয়ে জানা গেছে ভিন্ন তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। ৯০ দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা উৎসব দিয়ে ২০২৫ সালের ঈদুল আজহায় আলোচনায় আসেন পরিচালক তামিম নূর। এরপর ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তাঁর সিনেমা বনলতা এক্সপ্রেস, যেখানে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর সহ এক ঝাঁক তারকা শিল্পী। দুটি সিনেমাই ব্যবসা সফল হওয়ায় তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায়। এমন প্রেক্ষাপটে শুক্রবার সামাজিক মাধ্যমে খবর ছড়ায় হুমায়ুন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। মিসির আলীর চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী বলেও জানানো হয়। এর আগে অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। তবে খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে তামিম নূর জানান, তথ্যটি আংশিক সত্য। মিসির আলীকে নিয়ে সিনেমার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত থাকলেও এর পরিচালক হিসেবে থাকছেন না তিনি। নির্মাতা বলেন, হুমায়ুন আহমেদের গল্পের সঙ্গে দর্শক গভীরভাবে সংযুক্ত, আর তাঁর কালজয়ী চরিত্র মিসির আলীকে নিয়ে সিনেমার প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। তবে পরিচালনার দায়িত্বে থাকছেন অন্য একজন। প্রজেক্টে নিজের ভূমিকা প্রসঙ্গে তামিম নূর বলেন, তিনি এই সিনেমার একজন টিম সদস্য হিসেবে যুক্ত আছেন এবং সবকিছু যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্মাতা আরও জানান, সিনেমাটি হুমায়ুন আহমেদের গল্প ও তাঁর সৃষ্ট চরিত্র নিয়ে তৈরি হওয়ায় এখানে কপিরাইটের বিষয় জড়িত। এ নিয়ে লেখকের পরিবারের সঙ্গে আলোচনা চলছে এবং সেই সমাধান হলেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমার কাজ শুরু হবে। মিসির আলীর চরিত্রে প্রাথমিকভাবে চঞ্চল চৌধুরীকেই চূড়ান্ত ভাবা হয়েছে বলে জানা গেছে। সিনেমায় আরও এক ঝাঁক তারকা শিল্পী যুক্ত হবেন, যাদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাম্পের মাথার মূল্য ১২৩ কোটি টাকা, হত্যা করলে পুরস্কারের ঘোষণা। কানাডার দাবানলে যুক্তরাষ্ট্রের আকাশে ধোঁয়া, বিশ্বকাপ ফাইনাল নিয়েও শঙ্কা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ। চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সাংবাদিক সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানার।
ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।